কাল যাদবপুর স্টেশনে হকার উচ্ছেদকে কেন্দ্র করে আজকে এসএফআইয়ের মিছিল। যে সিজনকে কালকে পুলিশ অ্যারেস্ট করেছিল সেই সিজন আজকে আবার রাস্তায় নেমেছে প্রতিবাদের জন্য। পুলিশ এসেছেন, জানি না কতদূর যেতে দেবেন। অলরেডি এই মিছিল দেখতে পাচ্ছেন যাদবপুর 8B দিকে আগাচ্ছে 4 নম্বর গেট থেকে। এই তুমি এটা কি নিয়ে ঘুরছো? তুমি এটা অ্যাকচুয়ালি তোমার হাতে একটা কাল রাতেও পুলিশের সময় দেখেছো। ভারতের সংবিধান কেন রাস্তায় নিয়ে ঘুরছো কেন? পুলিশকে, রাজ্য পুলিশকে, কলকাতা পুলিশকে, রেল পুলিশকে, রেল দপ্তরকে মনে করাতে চাইছি যে তাদের এই সংবিধানটা, এই বইটা মেনে কাজ করার কথা। তারা কথা বলে গেছিলেন 2 তারিখ প্রথম দফা যখন ভাঙতে এসেছিলেন, আমরা আইনি কাগজ দেখিয়েছিলাম, তারা ফিরে গিয়েছিলেন। আমাদের আইনি আর্গুমেন্টের মেরিট ছিল বলেই তো তারা সেদিন ফিরে গেছিলেন। তাদের সাথে কথা হয়েছিল যে 8 তারিখ কোর্ট খুলবে, কোর্টে তারপরে ফয়সালা হবে। কিন্তু কোর্টকে এড়িয়ে, আইনের রাস্তাকে এড়িয়ে 7 তারিখ রাত্রিবেলা বিপুল শক্তি নিয়ে এসে ভাঙচুর করে দেওয়া, তারা সংবিধানের প্রতি অবমাননা করছেন বলে মনে করছি। সংবিধান স্মরণ করিয়ে দেওয়ার জন্য সাথে সংবিধান নিয়ে ঘুরছি। একদম দেখতে পাচ্ছেন পুলিশ কালকে যেভাবে বা প্রশাসনকে যায় যেভাবে কালকে লাঠিচার্জ করেছে, বামপন্থী নেতারা বা সংগঠক, বামপন্থী বিভিন্ন কর্মীরা আহত হয়েছেন, হসপিটালে গেছেন। কমরেড সুজন চক্রবর্তী বিপুলভাবে রক্তক্ষরণ হয়েছে, জয়রাজ ভট্টাচার্য হসপিটালে গিয়েছিলেন এবং বিভিন্ন হসপিটাল। আজকে সেই সংবিধান হাতে নিয়ে বর্তমানে পশ্চিমবঙ্গের প্রশাসন যে সংবিধান মানছেন না, সিজন সেটা বারবার মনে করিয়ে দিচ্ছে এবং সংবিধান হাতে করে আজকে রাস্তায় যাদবপুর থেকে 8B পর্যন্ত মিছিল করছেন এই সংবিধান হাতে করে। তৃণমূল আমলে উন্নয়নের অনুব্রত মণ্ডল দেখেছিলেন, সর্বশক্তিমান, চড়াম চড়াম করে ঢাক বাজাচ্ছে, এখন খুঁজে পাওয়া যায় না। স্বৈরাচার শেষ অবধি টেকেন। বিজেপি আমলে যদি উন্নয়নের বুলডোজার মডেল কেউ লাগু করতে চায়, এটাও দাঁড়াবে না। এই মানুষগুলোর ভোটে আপনি 2 দিন আগে জিতে এসেছেন। ডাবল ইঞ্জিনের সরকার বলেছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেতা ছিলেন, হকার উচ্ছেদের বিরুদ্ধে কথা বলতেন। আজকে দাঁড়িয়ে আপনার দায়িত্ব, আপনার রাজ্যের খেটে খাওয়া মানুষগুলো, তারা কেউ রেলের পাশের জমিতে থাকতে পারে, কেউ ব্যবসা করতে পারে, কেউ কোনো ছোট কলোনি হতে পারে, কেউ বাজার নিয়ে বসতে পারে, কেউ প্ল্যাটফর্ম হকার হতে পারে। এই মানুষগুলোর পেটে লাথি না মেরে তাদের কথা শোনা, তাদের মনোভাব বোঝা, তাদের সাহায্য করা, কোথাও যদি একান্ত কোনো একটা অ্যাকশন নেওয়ার প্রয়োজন পড়ে, তাহলে প্রপার রিহ্যাবিলিটেশন প্ল্যান, পুনর্বাসনের বিকল্প, পুনর্বাসনের প্রস্তাব নিয়ে মানুষের সাথে আলোচনা করা। এগুলো না করে যদি এটা করা হয়, এবং খুব ক্লিয়ারলি যাদবপুরে আমাদের সাথে যেটা হলো, 2 তারিখ ভাঙতে এসেছিল, আমরা আইনের কাগজ দেখিয়ে আটকেছিলাম। 2 তারিখ বুলডোজার নিয়ে ফিরে গেল, মানে আমাদের ওই আইনি কাগজে মেরিট ছিল, আমাদের কথার সারবত্তা ছিল। কথা হয়েছিল যে 8 তারিখ কোর্ট খুলবে, তারপরে কোর্টে ফয়সালা হবে। 8 তারিখ কোর্ট খোলা অবধি অপেক্ষা না করে 7 তারিখ রাত্রিবেলা বিশাল ফোর্স নিয়ে শান্তিপূর্ণ মানুষের ওপর কেউ যদি লাঠিচার্জ করে জোর করে বুলডোজার চালিয়ে দেয়, তাহলে বুঝতে হবে যে সে কোর্টকে এড়িয়ে যেতে চাইছে। কোর্টকে কে এড়িয়ে যেতে চায়? আইনি প্রক্রিয়াকে কে এড়িয়ে যেতে চায়? যে আসলে অন্যায় করেছে, যে চায় না যে তার অন্যায় আইনের সামনে ধরা পড়ে যায়। সুতরাং এই গাজোয়ারিটা করার চেষ্টা মানুষ সব দেখছেন। আমি কেবল তোমাদের মাধ্যমে এইটুকু বলবো যে গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা এককাট্টা হন। আমরা বামপন্থীরা আছি। রুজি রুটির লড়াই রাস্তায় দাঁড়িয়ে বুঝে নিতে হবে, অন্য কোনো বিকল্প নেই। বড় লোকের সরকার এসেছে। রেল স্টেশনে 5 টাকায় যে লোকটা চা খেত, সে যাতে কালকে 70 টাকায় চা খেতে বাধ্য হয়, তার বন্দোবস্ত করার চেষ্টা করছে। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি দয়া করে রেলমন্ত্রীর সাথে কথা বলুন। এটা হতে পারে না, চলতে পারে না। এটা একটা অত্যন্ত ভুল, নক্কারজনক, নৃশংস, অমানবিক, অসংবেদনশীল একটা পদক্ষেপ হচ্ছে। একটার পর একটা স্টেশনে যা হচ্ছে, মানুষ তার, বিশেষত খেটে খাওয়া মানুষ, তারা এককাট্টা হন। আমরা আছি সমস্ত শক্তিতে, এইটুকু আমি বলতে চাই। অপারেশন সানশাইনে কোথায় কোথায় রিহ্যাবিলিটেশন হয়েছিল আমি তোমায় নিয়ে গিয়ে দেখিয়ে দেবো। তোমার ক্যামেরা নিয়ে গিয়ে আমি তাহলে দেখিয়ে দেবো, সেই লোকগুলোর সাথে কথা বলিয়ে দেবো।
পুনর্বাসন লাগবে, বিকল্প ব্যবস্থা লাগবে, বিকল্প পুনর্বাসনের প্রস্তাব নিয়ে আসুন, হকারদের সাথে আলোচনা করুন, ট্রেড ইউনিয়নগুলোর সাথে আলোচনা করুন। তাতে যদি আপনার দলের লোকের 4টে লোক থাকে তাদের সাথেও কথা বলুন। পেটে লাথি মেরে দিচ্ছেন কেন? এদের ভোটেই তো দুদিন আগে জিতে এসেছেন। সজল ঘোষ দাদা কোট অ্যান্ড কোট বলছে যে যারা হকার আছে তারা কেউ গরিব নয়, গরিব গরিব বলে তাদেরকে মাথায় তাদের দোতলা তিনতলা বাড়ি, তাদের দুতলা তিনতলা বাড়ি আছে, একের অধিক দোকান রয়েছে। আমি জানি না সজলদা কিসের প্রেক্ষিতে এটা বলেছে। সজলদা নিজের এটা জানা উচিত, বোঝা উচিত যে ওর বিধানসভা কেন্দ্রের মধ্যেও এমন অসংখ্য গরিব মানুষ আছেন যারা হকিং করেন, মাথার ঘাম পায়ে ফেলে দিনে 300 টাকা অর্জন করেন। সুতরাং সেই মানুষকে আজকে যদি অপমান করার জন্য বা তাদেরকে তারা সবাই বড়লোক বলে দাগিয়ে দেওয়ার একটা চেষ্টা করে, তাহলে বুঝতে হবে আসলে সজল ঘোষরা বড়লোকের পার্টি করে। তারা বড়লোকদের কাছে স্টেশনগুলোকে বেচে দিতে চায়, তারা হকারদেরকে ইনভিজিবল করে দিতে চায়, হকাররা যাতে অদৃশ্য হয়ে যায় সমাজ থেকে, তাদের কণ্ঠস্বর যাতে চাপা পড়ে যায়, সেইটা করতে চায়। সেই জন্য হকারদের নামে বদনাম করা হচ্ছে। সজল ঘোষকে ডেকে নিয়ে এসো যাদবপুর স্টেশনে, আমি ওর হাত ধরে কটা লোক, কতগুলো হকার দিনে 200 টাকা 300 টাকা ছোট্ট ঝুপড়ি নিয়ে, দোকান নিয়ে বা একটা ত্রিপল নিয়ে বসে, চাটাই নিয়ে বসে দিনে 200 টাকা 300 টাকা আয় করছে, কতগুলো হকার একতলা ছোট্ট বাড়িতে থাকছে, আমি সজল ঘোষের হাত ধরে ধরে ওকে দেখিয়ে দেবো, ওকে আমাদের কাছে নিয়ে আসতে হবে। কিছুদিন আগে কিন্তু কেন্দ্রের রেলমন্ত্রী কিন্তু আসেন, সেখানে উন্নয়নের কথা থাকলে উচ্ছেদের কথা কিন্তু কোনোভাবে ওই তো অন্যই তো বললাম, উন্নয়ন হবে, খুব ভালো কথা, সবাই চায়। সেই উন্নয়নের সুফল কে পাবে? আদানিরা পাবে? উন্নয়নের সুফল বড় বড় কোম্পানি, ফ্র্যাঞ্চাইজ চেন যারা স্টেশনে বড় বড় দোকান লাগাবে তারা পাবে? নাকি উন্নয়নের সুফল রাজ্যের গরিব মানুষ পাবে? উন্নয়নের সুফল দেশের গরিব মানুষ পাবে। গরিব মানুষের উন্নয়ন কোনটা এইটা দেখতে হবে তো, বুঝতে হবে তো। কারণ ভোট চাওয়ার তোমার সময় তো তুমি এই গরিব মানুষগুলোর কাছেই যাও। তখন তুমি সেলুনে ঢুকে গরিব মানুষের দাড়ি কামিয়ে দাও ভোট চাওয়ার জন্য। তখন ঢুকে যে তার বাড়িতে ঘুঁটে দিয়ে দাও, তার ঘরে রান্না করে দাও তার ভোট চাওয়ার জন্য। আর ভোট মিটে গেলেই তুমি সেই লোকগুলোর পেটে লাথি মারবে। উন্নয়ন খুব ভালো কথা, কিন্তু বুলডোজার দিয়ে উন্নয়ন হয় না, সেই উন্নয়ন সাস্টেনেবলও হয় না এবং মানুষের মনে রেখাপাতও করে না। চলো এবার যাবো। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটে। আপনারা জানেন কালকে যাদবপুর স্টেশনে হকার উচ্ছেদকে কেন্দ্র করে এসএফআই এবং বিভিন্ন বাম সংগঠনগুলো যে প্রতিবাদ জানায়, তার ফলে প্রচুর রক্তারক্তি হয়। সিএপিএফ এবং পুলিশ থেকে প্রচুর লাঠিচার্জ হয় এবং লাঠি চালানোর ফলে বামপন্থের বিভিন্ন নেতা নেত্রী বা কর্মীরা আহত হয়েছেন। আমরা এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে 4 নম্বর গেটে দাঁড়িয়ে আছে, আমরা পেয়েছি এসএফআই কলকাতা জেলা সভাপতি হাসিব হোসেনকে। আমরা তার সাথে কিছু কথা বলার চেষ্টা করব এবং তার যে মত আমরা সেইটা জানার চেষ্টা করব। তো দুদিন আগে দিল্লি যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির ডাকে যেভাবে ভারতবর্ষের জেনজি সমাজ রাস্তায় নেমে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছে, আপনি এসএফআই সংগঠনের পক্ষ থেকে এবং যাদবপুরের একটা স্টুডেন্ট হিসেবে, জেনজি হিসেবে এই র্যালিটাকে কি সমর্থন করছেন বা ওদের এজেন্ডাকে কি সমর্থন করছেন? গত 12 বছর ধরে মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে বেকারত্বের রেকর্ড, অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। 10 বছরে 84টা পরীক্ষার প্রশ্নপত্র লিক হয়েছে। ইয়াং জেনারেশন, তরুণ প্রজন্মের ছেলে মেয়ে, তারা রুটি রুজি সংস্থান করতে পারছেন না। এই সরকার, এই রাষ্ট্র তাদের রুটি রুজি সংস্থান করে দিতে পারছে না, অক্ষম হচ্ছে। মানুষের মধ্যে, তরুণ প্রজন্মের মধ্যে, জেনজির মধ্যে ক্ষোভ বাড়ছে। সেই ক্ষোভের বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ম্যানিফেস্টেশন হবে, সেই ক্ষোভ আছড়ে পড়বে। এই যে ককরোচ জনতা পার্টি, এইটা এই ক্ষোভেরই একটা ম্যানিফেস্টেশন, একটা বহিঃপ্রকাশ। আমরা এই স্পিরিটটার সাথে সম্পূর্ণভাবে আছি। গতকালকে যদি গত পরশুদিন ককরোচ জনতা পার্টির যদি ওই বিক্ষোভের আপনি সমাবেশের চিত্র দেখেন, সেখানে এসএফআই দিল্লি স্টেট কমিটির পক্ষ থেকে কমরেড ঐশী ঘোষের নেতৃত্বে এসএফআই এর কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। এই দাবির সঙ্গে আমরা সম্পূর্ণভাবে আছি। ভারতবর্ষের তরুণ প্রজন্ম, জেনজির মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে, সেই ক্ষোভের সংহতিতে, সেই ক্ষোভটাকে আমরা ভাগ করে নিতে, সেই ক্ষোভটা অ্যাকচুয়ালি আমাদের কালেকটিভ ক্ষোভ, সেই ক্ষোভের মধ্যে আমরা আছি, এই লড়াইটার মধ্যে আমরা আছি। আমরা এই লড়াইটাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার, আরও অভিমুখটাকে নির্দিষ্ট করার মধ্যে থাকবো। একজন ছাত্র হিসেবে আপনি এই নতুন সরকারের কাছে এদের কোন কোন বিষয়গুলো তুলে ধরবেন, যে বিষয়গুলো সরকারের নজর দেওয়া উচিত এবং যে বিষয়গুলো আপনি মনে করছেন যে এই রুলস অ্যান্ড রেগুলেশনগুলো পাল্টানো দরকার, সরকারের সেই দৃষ্টিভঙ্গিগুলো পাল্টানো দরকার, সেখান থেকে বেরিয়ে আসা দরকার?
পরিচালন সমিতি, স্কুল বা কলেজগুলোর পরিচালন সমিতিগুলো এতদিন যেমন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হতো, ইনক্লুসিভ ছিল, সেইটা ফিরিয়ে আনতে হবে। ছাত্র সংসদ নির্বাচন ফিরিয়ে আনতে হবে। যে কোনো ডিসিশন মেকিংয়ে সমস্ত স্টেক হোল্ডারকে ইনক্লুড করতে হবে, ছাত্রদেরকে ইনক্লুড করতে হবে এবং সরকারি শিক্ষায় ব্যয়বরাদ্দ বাড়াতে হবে। সরকারি শিক্ষার পরিকাঠামো উন্নয়ন করতে হবে। গরিব বাড়ির ছেলেমেয়েরা যাতে লেখাপড়া করতে পারে তার বন্দোবস্ত করতে হবে। অতিরিক্ত সেন্সার পদ্ধতি রাখা যাবে না এবং একই সাথে যে সিলেবাস পাল্টানোর চক্রান্ত চলছে, অলরেডি আমরা সিবিএসসি থেকে শুরু করে বিভিন্ন বিজেপি শাসিত, বিজেপির স্টেকে থাকা বিভিন্ন বোর্ডে যেভাবে আর কি অবৈজ্ঞানিক অনৈতিহাসিক সিলেবাস তৈরি করা হচ্ছে, সেই সিলেবাসটাকে বদল করতে হবে। বিজ্ঞান মনস্ক, যুক্তিবাদী, ইতিহাস নির্ভর সিলেবাস তৈরি করতে হবে। একটা বিজ্ঞান মনস্ক লেখাপড়ার দিকে এগোতে হবে। আর এই সবটা সম্ভব হবে, আরও অনেক কিছু করার আছে, এই সবটা সম্ভব হবে জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল করে একটা জনমুখী শিক্ষানীতি গ্রহণ করার মধ্যে দিয়ে। এসএফআইয়ের আগামী আন্দোলনের পরিকল্পনা কি? এখনো কি সেই ধরনের আপনারা ভাবছেন যে আগামী দিনে এইভাবে আমরা আন্দোলনের রূপরেখা তৈরি করব? আমরা গোটা দেশের পড়ুয়া, শিক্ষার্থী সমাজ, ছাত্রছাত্রী, তাদের যে কোনো বিপদ আপদে আমরা ইনস্ট্যান্ট, দীর্ঘমেয়াদী হতে পারে, পরিকল্পিত হতে পারে, আবার কখনো একদম তাৎক্ষণিক যে কোনো ধরনের আন্দোলন আমরা সংগঠিত করব। সবার জন্য শিক্ষা, শিক্ষান্তে কাজ, এইটা আমাদের দাবি। এই দাবিতে আমরা যেভাবে লড়াই করার সেভাবে লড়াই চালিয়ে নিয়ে যাব। বিজেপি সরকারের বিরুদ্ধে, বুলডোজার রাজনীতির বিরুদ্ধে, জাতপাতের মানে ব্রাহ্মণ্যবাদী রাজনীতির বিরুদ্ধে, সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী রাজনীতির বিরুদ্ধে, যে কোনো ধরনের বৈষম্যমূলক এবং মানুষের উপর নিপীড়নমূলক রাজনীতির বিরুদ্ধে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। আমরা ধাপে ধাপে এই লড়াইটাকে এগিয়ে নিয়ে যাব এবং এই দেশের সমস্ত শিক্ষার্থী, পড়ুয়া, তারা যাতে একেবারে ন্যূনতম খরচে কি বিনামূল্যে তাদের লেখাপড়াটা অ্যাফোর্ড করতে পারে এবং লেখাপড়ার পরে চাকরির বন্দোবস্ত করতে পারে, একটা কাজ পায়, সংসার চালাতে পারে, সেই জন্য আমরা আমাদের লড়াই চালিয়ে নিয়ে যাব। কিন্তু গোটাটাই হবে একেবারে নির্দিষ্ট পরিস্থিতি, সুনির্দিষ্ট বিশ্লেষণ করে সেই সময়ের চাহিদা অনুযায়ী আমরা আমাদের পরিকল্পনাগুলো সাজাবো। গতকাল আমরা সবাই দেখেছি যে যেভাবে অসহায়, নিরীহ, হকার এবং প্রান্তিক মানুষদের উপর বুলডোজার দিয়ে তাদের দোকান দখল থেকে শুরু করে এবং পুলিশ এবং র্যাব যেভাবে নির্বিশেষে লাঠিচার্জ করেছে, এটা নিয়ে এসএফআইয়ের তরফ থেকে আপনারা কি বলবেন? যেভাবে এটা শুধু পশ্চিমবঙ্গে আজ না, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই প্রতিটা রাজ্যে গরিব মানুষের পেটের উপর দিয়ে বুলডোজার চালাচ্ছে। গরিব মানুষের পেটের উপর দিয়ে বুলডোজার চালাচ্ছে, হকারদের উচ্ছেদ করছে, গরিব মানুষকে উচ্ছেদ করছে, যারা হয়তো কোনো রকমে একটা বাড়ি বানিয়ে আছে তাদের উচ্ছেদ করছে, যারা একটু খেটে খাচ্ছে তাদের উচ্ছেদ করছে। এই সরকারটা আসলে জনবিরোধী সরকার। যাদের ভোটে জিতেছে তাদেরকে সার্ভ করে না, যাদের নোটে জিতেছে তাদেরকে সার্ভ করে। আদানি আম্বানির টাকায় জিতেছে, একটার পর একটা নীতি ওরা এইরকমই আনে যে নীতি আদানি আম্বানিকে সার্ভ করবে। ওরা নরেন্দ্র মোদী এই কয়েকদিন আগে নরওয়ে ছুটে গেছিল, কারণ নরওয়েতে আদানিকে ব্যান করে দেওয়া হয়েছে। আদানিকে ব্যান করে দেওয়া হয়েছে তাই তড়িঘড়ি নরওয়ে ছুটে গেছে যাতে ব্যানটা ওঠানো যায়, কিন্তু মণিপুর ঘুরছে, নরেন্দ্র মোদী যান না। সেই রকম পশ্চিমবঙ্গেও বিজেপি সরকার এসেছে, এরা গরিব মানুষের পেটের উপর দিয়ে বুলডোজার চালাতে চাইবে। যাদবপুরে কালকে বুলডোজার চালিয়েছে, দমদমে কিছুদিন আগে বুলডোজার চালিয়েছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে বুলডোজার চালাচ্ছে। আমরা এসএফআই বলছি, সমস্ত ছাত্র সমাজকে নিয়ে, সাধারণ মানুষজন, বামপন্থী মানুষজন, হকার যে সমস্ত ভাই বোনেরা আছে, তাদের সবাইকে নিয়ে প্রত্যেকটা বুলডোজারের সামনে আমরা প্রতিরোধ গড়ে তুলব। হয়তো একদিনে সবটা আটকাতে পারবো না, দুদিনে সবটা আটকাতে পারবো না, কিন্তু ক্রমশ গ্র্যাজুয়ালি ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে যাবে। যাদবপুরে একদিন এসেছিল, সেই দিন সবটা উচ্ছেদ করতে পারেনি, দ্বিতীয় দিন কালকে আসতে হয়েছে। ওরা যে প্রতিশ্রুতি দিয়েছিল, যে ওয়াদা করেছিল, সেইটা কার্যত ভেঙে ওরা কালকে এসেছে। এরপর আগামী দিনে এই একবার ওরা আটকে গেছে, আগামী দিনে আমরা বারবার আটকাতে পারবো, এইটাই হচ্ছে আমাদের প্রত্যয়। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় এই ন্যারেশনটাও খুব উঠে আসছে যে বাম তো 34 বছর ক্ষমতায় ছিল, সেই সময়ে বামেদের তরফ থেকে কেন এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। উল্টে এই প্রশ্নটাও সামনে আসছে যে বামেদের সময়ও অপারেশন সানশাইনের মতো একটা ঘটনা ঘটেছিল, সেই পরিপ্রেক্ষিতে আপনি কি বলতে চাইছেন? দেখুন, প্রথমেই বলি, বামপন্থীদের 34 বছরের সরকার, এই সরকারের অনেক সমালোচনা থাকতে পারে, অনেক ত্রুটি থাকতে পারে, অনেক ভালো কাজও আছে, সবটা মিলিয়েই হয়। অপারেশন সানশাইন সম্পর্কে আমি যতটা জানি, অপারেশন সানশাইন যে সমস্ত হকারদের কোট আনকোট উচ্ছেদ করা হয়েছিল, তাদের কিন্তু পুনর্বাসনের ব্যবস্থা ইনশিওর করে, পুনর্বাসন প্যাকেজ ইনশিওর করে তারপর তাদেরকে হচ্ছে মানে তারা যে জায়গায় বসতেন সেখান থেকে তুলে দেওয়া হয়েছিল। আমাদের তো আলোচনার মধ্যে দিয়ে যেতে হবে, সলিউশনের মধ্যে দিয়ে যেতে হবে। হয়তো কোথাও কোনো এমার্জেন্সি প্রয়োজনে যে বসে হয়তো একটা ব্যবসা করছে তাকে উঠে যেতে হতে পারে, কিন্তু সে যে উঠে যাচ্ছে তার রুজি রুটিতে যাতে টান না পড়ে, তার পেটে যাতে টান না পড়ে, সেইটা দেখার দায়িত্ব রাষ্ট্রের।
করবেন সেটা দেখার দায়িত্ব সরকারের। যদি সরকারের কোনো প্রয়োজনে হকারকে তুলে দিতে হয় হয়তো হতে পারে, অপারেশন সানশাইন হয়েছিল, কিন্তু তারপর তাদের রুজি রুটির বন্দোবস্ত করে দেওয়াটা সরকার বা রাষ্ট্রের দায়িত্ব। আমরা যাদবপুরে কালকে যেটা দেখলাম, 10 মিনিটও সময় দিল না, লোকজন কাতর আরতি জানাচ্ছে যে আমার যা জিনিসপত্র আছে একটু বাইরে নিয়ে যাওয়ার সময় দিন। পুলিশ সেই কথা শুনলো না, 10 মিনিটের মধ্যে বুলডোজার চালিয়ে দিল। এই মানুষগুলোর রুজি রুটির দায়িত্ব ফার্দার আর রাষ্ট্র নিচ্ছে না, সরকার নিচ্ছে না, যে দল এত বিপুল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে তারাও নিচ্ছে না। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই যে দুটো ঘটনার দৃষ্টিভঙ্গি, ওরিয়েন্টেশন, এই দুটোর অভিমুখ আসলে সম্পূর্ণ আলাদা। একটা একটু গোটাটাকে সবটাকে নিয়ে ব্যালেন্স করে চলবার জন্য গরিব মানুষকে যদি কোথাও থেকে তুলতে হয় তার একটা বন্দোবস্ত করে দেওয়া হয়েছে, আর একটা আসলে এই স্টেশনগুলোতে যাতে ওয়াও মোমো, প্রভুজি এই দোকানগুলো রমরমিয়ে ব্যবসা করতে পারে, সেই জন্য যে গরিব লোকটা রুটি তরকারি বিক্রি করতে সেই লোকটাকে তুলে দেওয়ার রাজনীতি। এই দুটো রাজনীতির মধ্যে ক্লিয়ার ফারাক আছে। এই রাজনীতিটা শুধু এখানে না, গোটা দেশে চলছে। এখানে হকার উচ্ছেদ হচ্ছে, আপনি গোটা দণ্ডকারণ্য অঞ্চলে গিয়ে দেখুন, হাসদেও অরণ্য অঞ্চলে গিয়ে দেখুন, সেখানে গিয়ে হচ্ছে আদিবাসীদের তাদের জীবন জীবিকা, তাদের বাস্তুতন্ত্র, তাদের বাসস্থান সবটাকে নিয়ে উচ্ছেদ করা হচ্ছে। আদানির ওখানে কারখানা, আদানির খনি তৈরি হবে বলে। তো এই উচ্ছেদের রাজনীতি, এইটা বড় লোকেদের রাজনীতি। এই রাজনীতির সাথে অপারেশন সানশাইনের পার্থক্য আছে। সমালোচনা ত্রুটি থাকতে পারে, আমি বলছি না যে পদ্ধতিতে হয়েছিল সবটা খুব অ্যাকিউরেটলি ভালো হয়েছিল বা উপযুক্তভাবে হয়েছিল, কিন্তু এই দুটো রাজনীতি, দুটো দৃষ্টিভঙ্গির মধ্যে ফারাক আছে। এই রাজনীতিটাকে গোটা দেশে সর্বশক্তি দিয়ে আটকাতে হবে।